Don't be obsessive, it could be intensive, it could be explosive, it could be offensive. Don't be defensive, don't be aggressive, it will be a waste cause we could be expensive. You need a little fee in your life, you need a little me in your life. I wanna see the sea in your eyes, you need to be free. Hey. Move, move, body, move. রেড টিভিং, ব্লু টিভিং এই ধরনের কোনো অ্যাক্টিভিটির সাথে থাকি তাহলে এটা আমার মনে হয় জানা থাকাটা নেসেসারি, কোয়াইট নেসেসারি। সো প্রথমে আমার পরিচয় দেই, আমি কাইসার রিগান, আমি সিনিয়র টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, বিটেলসে আছি। স্লাইডটা একটু এদিক ওদিক হবে কারণ অন্য মেশিনে লোড করা হয়েছে, সো ওভাবে চালাতে হবে আর কি। সো সাইবার অ্যাটাক নিয়ে আমরা প্রথম যখন কিছু জিনিস মাথায় আসে, প্রথমে কি আসে? ম্যালওয়্যার, ভাইরাস, রাইট? সো এটা একটা খারাপ এন্টিটি হিসেবে দেখা হয়। ম্যালওয়্যার ডেভেলপারেরা খারাপ, ম্যালওয়্যার জিনিসটাই খারাপ, বাট আমরা কেন শিখব? তার আগে জানতে হবে ম্যালওয়্যার কি। ম্যালওয়্যার একটা সফটওয়্যার, জাস্ট সফটওয়্যার কী করে? আমরা যেসব জিনিস আমরা কোনো কিছু ইনপুট দেবো, সে আমাকে আউটপুট দিবে। আমার কোনো একটা কাজ করতে হবে, আমি তাকে কমান্ড দেবো, সে আমাকে ওই কমান্ড এক্সিকিউট করে দেখাবে। ম্যালওয়্যারও সেম জিনিসই, ও সেম জিনিস সেম কাজই করতেছে। আমরা তাকে কমান্ড দিচ্ছি, সে আমাকে ইন রেসপন্স কিছু একটা দিচ্ছে। সো কেন শিখবো আমরা? শেখার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে আমরা যারা রেড টিমিং করি তাদের প্রয়োজন হতে পারে যে অনেক জায়গাতেই আমাদের বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস রেপ্লিকেট করতে হয়। ব্লু টিমারদের ক্ষেত্রে আমাদেরকে ম্যালওয়্যার অ্যানালিস্ট যারা আছে, সক অ্যানালিস্ট যারা আছে, তাদেরকেও বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোকে জানতে হয়। সো অ্যাক্টিভিটিসগুলো জানতে হলে আমাদেরকে ওখানেই ঢুকতে হবে, মানে আমাদেরকে তো ওই রেলমের মধ্যে ঢুকতে হবে যদি আমি জানতে হয়। জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, রেড টিমার এখানে যদি কেউ থাকেন, আপনারা নিশ্চয়ই ফেস করছেন। আমরা ধরেন যে কোনো একটা রেড টিম অ্যাক্টিভিটিস করতেছি আমরা, তো ওইখানে অ্যাটাক সারফেস আমরা খুঁজে বের করতেছি, দেন একটা অ্যাপ্লিকেশন পাইছি যেটা ভালনারেবল। সো আমরা ট্রাই করলাম, এসকিউএল ইনজেকশন হলো, ওএস কমান্ড ইনজেকশন হলো, ইএআই। তারপরে আমরা তো খুব এক্সাইটেড, টাইপ করলাম QMI, অ্যান্টি অথরিটি সিস্টেম। এইটা হচ্ছে কি একদম, মানে হচ্ছে কি এখন এক্সাইটেড, হার্টবিট বেড়ে গেছে। আমরা কি করতেছি? আমরা উই আর জাস্ট 2 স্টেপ অ্যাহেড অফ, মেবি 3 স্টেপস অ্যাহেড অফ ডোমেন টেক ওভার, কমপ্লিট ডোমেন টেক ওভার। এখন আমি এক্সাইটেড, আমি এঙ্গেজমেন্টের 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট ডোমেন টেক ওভার করে প্রজেক্টটা শেষ করে দিয়ে চলে আসবো। তাহলে আমার কি করতে হবে? নতুন একটা ইউজার ক্রিয়েট করলাম, হিডেন ইউজার, লগ ইন করলাম। প্রথমে কি করব? আমাদের হ্যাশ ডাম্প করতে হবে। মাথায় কি আসে? মিমিক অ্যাডস, রাইট? মিমিক অ্যাডস নামাবো, নামালাম, আমি এক্সাইটেড। আমারে লাগাই দিছি, রাইট? এখন কি হবে? আমার তো মিমিক অ্যাডস কোনোভাবেই দেবে না। হ্যাশ ডাম্প তো করা যায়, প্রোগ্রাম দিয়ে করা যায়, টাস্ক ম্যানেজার দিয়ে করা যায়। আমি হ্যাশটা ডাম্প করি, আমি অফলাইনে প্রয়োজনে এটাকে ক্র্যাক করব কিংবা হ্যাশ এক্সট্রাক্ট করব। হ্যাশ ডাম্প করলাম, নো, হ্যাশ ডাম্পও করতে দেবে না। তার মানে হইতেছে আমি খুব কাছে ডোমেন টেক ওভারের, বাট আমি পারতেছি না, একটা জায়গায় গিয়ে আমি আটকে গেছি। এটা হলেই হয়ে যায়। বাকি সবগুলো কোনোটাই সাধারণত সক অ্যানালিস্টরা ধরতে পারবে না, কারণ ওগুলা সাধারণত ডিস্কে ইয়ে করে না। আমরা যখন পাস দা হ্যাশ করি কিংবা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করি, ওইটা একটা লিজিট রিকোয়েস্ট হিসেবে যাচ্ছে। সো এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি ডাম্প করবো, মেমোরি ডাম্প করবো, যেটা আমাকে করতে দিচ্ছে না। সো এটা আমাদের প্রায় যারা রেড টিমিং করে প্রায় সবারই এটা ফেস করতে হয়। আমরা ফেস করছি, পার্সোনালি সবাই ফেস করছে। তো এই জিনিসগুলোকে বাইপাস করতে হলে এখন ব্যাপার হচ্ছে কি যে আমরা সাধারণত সিটিএফ করতেছি কিংবা কোনো রকমের, যেমন ওএসসিপি কিংবা এই ধরনের সার্টিফিকেশনগুলোতে যেসব ল্যাবগুলো থাকে, ওগুলোতে আমরা অনেক কিছুই করতে পারি।
অনেক কিছুই করতে পারি, কারণ ওইখানে আমাদের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস মনিটরও করা হচ্ছে না, আমাদের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিসকে ওখানে প্রোটেকশন দেওয়ার জন্য কোনো রকমের ইডিআর, এক্সডিআর, এন্ড পয়েন্ট সিকিউরিটি এই ধরনের কোনো কিছু থাকে না। কিন্তু রিয়েল লাইফটা তো ভিন্ন। আমাদের বড় বড় কর্পোরেটে যাদের 50,000 $1,00,000 বাজেট থাকে ইয়ারলি, তারা বিভিন্ন রকমের সলিউশনস, সিকিউরিটি সলিউশনস ডিপ্লয় করে অন প্রেমিস। তো আমাদেরকে শুধুমাত্র তো শেল পেলে হবে না, আমাদেরকে ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যেতে হবে। ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যেতে হলে আমাদেরকে অনেক কিছুই করতে হবে, যেটা প্রথমত করা কঠিন। সেকেন্ড জিনিস হচ্ছে কি, ওখানে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, এরকম মাল্টিপল লাইন অফ ডিফেন্স থাকে। তো আমাদের অবস্থা হয় এরকম, যখন আমরা দেখি যে আমাদের হ্যাশ ডাম্প হচ্ছে না, আমরা খুব কাছে, আমরা ডোমেন টেক ওভার করতে পারতেছি, বাট লাস্ট মোমেন্টে গিয়ে আমার কোনো কিছুই হচ্ছে না। সো আমরা একেবারে বেসিক থেকে এই জিনিসটাই, কমপ্লিট সেশনটাই একেবারে বেসিক লেভেলের। সো বেসিক যদি আমরা স্টার্ট করি, তাহলে এসডিএলসি করছি না আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে। এসডিএলসি যেমন ম্যালওয়্যার ডেভেলপমেন্টের এরকম একটা লাইফ সাইকেল থাকে। আমরা স্টার্ট কী দিয়ে করতেছি, আমরা ডেভেলপমেন্ট ফেজে থাকি, আমরা দেন হচ্ছে কি টেস্টিং করি, আমরা এটাকে টেস্ট করার জন্য আবার টেস্ট বেড হিসেবে অফলাইনে বিভিন্ন ইডিআর ডিপ্লয় করি, দেন প্রয়োজন অনুসারে অনলাইনে আমরা ডিপ্লয় করতে পারি, অনলাইন ইডিআর ইন্টারনেটের সাথে কানেক্টেড। তারপরে যারা ম্যালওয়্যার অ্যানালিস্ট আছেন, তারা ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজ এই ধরনের বিভিন্ন সিগনেচার বিল্ড করতে পারেন। সো প্রথম ডেভেলপমেন্টটা হচ্ছে কি, আমরা ডেভেলপ করব, আমরা বাগ দেখব যে ওখানে কোনো রকমের বাগ আছে কিনা আমাদের অ্যাপ্লিকেশনে। দেন হচ্ছে কি অফলাইন ইডিআর কিংবা অফলাইন এন্ড পয়েন্ট সিকিউরিটি আমরা ডাউনলোড করে, প্রায় সবাই বিভিন্ন প্রিমিয়াম সার্ভিসগুলোই তাদের সার্ভিসে ফ্রিতেই আপনাকে ট্রায়াল হিসেবে দেবে। তো আমরা ডাউনলোড করব, আমরা ইনস্টল করব, ইনস্টল করে আমরা টেস্ট করব। এই তিনটা হচ্ছে কি বেসিক্যালি রেড টিমার, ব্লু টিমার সবার জন্য। এখন আসতেছে ব্লু টিমারদের। ব্লু টিমারদের ক্ষেত্রে অনলাইনে কানেক্ট করে কোরিলেশনের যে ব্যাপার স্যাপারগুলো থাকে, ওই জিনিসগুলোকে টেস্ট করার জন্য আমরা অনলাইনেও টেস্ট করতে পারি। বাট রেড টিমারদের জন্য এটা বলতে গেলে হারাম। কারণ হচ্ছে যে আমরা যখন এটাকে অনলাইনে ডিপ্লয় করব, যেমন মাইক্রোসফট ডিফেন্ডার, সে কী করে, সে যেটা করে সেটা হচ্ছে যে সে অনলাইনে স্যাম্পল পাঠিয়ে দেয়। তো আমরা অবশ্যই অ্যাজ এ রেড টিমার আমরা এত রিসার্চ করে একটা জিনিস দাঁড় করাবো, একটা বাইপাস ডেভেলপ করব, যেটা স্যাম্পল হিসেবে চলে যাবে, এক সপ্তাহ পরে দেখা গেল কি আইওসি বের হয়ে গেল, আমাকে প্রত্যেকটা ইডিআর কিংবা প্রত্যেকটা এন্ড পয়েন্ট সলিউশন এই জিনিসগুলোকে ডিটেক্ট করা শুরু করবে। তাহলে আমার আবার নতুন করে বিল্ডিং প্রসেসে যেতে হবে। দেন হচ্ছে কি আইওসি, এটা হচ্ছে কি মেনলি ব্লু টিমারদের জন্য কিংবা ম্যালওয়্যার অ্যানালিস্টের জন্য, যারা ডিফেন্সিভ সলিউশনগুলো ডিপ্লয় করে কিংবা ডিফেন্সিভ সলিউশনগুলোতে কাজ করে, তাদের জন্য। তারা যেটা করবে যে আমরা যখন একটা জিনিস ডিপ্লয় করব, একটা ম্যালওয়্যার ডেভেলপ করব, তাহলে ওইখান থেকে আমরা যদি দেখি যে বাইপাস করা যাচ্ছে, এক্স এডিআর কিংবা ওয়াই এডিআর এই জিনিসটা ধরতে পারতেছে না, তাহলে ওইটার জন্য আমরা একটা আইওসি রাইট করব, একটা রুল রাইট করব, যেটাতে ইন্ডিকেশন থাকবে, যেটাতে সিগনেচার থাকবে যে ওই স্পেসিফিক ম্যালওয়্যারের কোনো একটা পোর্শনের। তাহলে আইডেন্টিফাই করাটা ইজি হবে। সো একদম বেসিক পি, প্রত্যেকটা ম্যালওয়্যারে মেনলি আমরা টার্গেট করতেছি উইন্ডোজকে, কারণ বেশিরভাগ কর্পোরেট সলিউশন, কর্পোরেট এনভায়রনমেন্টে মেনলি উইন্ডোজ মেশিনগুলোই সবচেয়ে বেশি ইউজড হয়। সো উইন্ডোজের জন্য এই কারণে ম্যালওয়্যার বেশি, আমরা উইন্ডোজকেই টার্গেট করতেছি। পোর্টেবল এক্সিকিউটেবল আমরা সবাই জানি, পি, যে কোনো ইএক্সি, ডিএলএল। তো এটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে কি যে আমরা কোনো ইএক্সি যখন ফাইল আমাদের ডিস্কে রাখবো, দেন ডাবল ক্লিক করবো, সে কী করবে, সে ওএস লোডার কল করবে। ওএস লোডার কী করবে, এটার একটা এক্সাক্ট ইমেজ মেমোরিতে রাইট করবে, দেন এক্সিকিউট করে ওই স্পেসিফিক প্রসেসটার যে প্রসেসটা আছে, ওই প্রসেসটা আবার হ্যান্ড ওভার করবে যে ইউজার, সেই ইউজারের কাছে। সো লোডিংয়ের কাজটা কে করতেছে, ওএস লোডার করতেছে। তো পি, এটা জানাটা খুবই জরুরি।
আমরা যখন ম্যালওয়্যার ডেভেলপ করব তখন আমাদের পোর্টেবল এক্সিকিউটিভ সম্পর্কে আমাদেরকে ইন অ্যান্ড আউট অনেক কিছু জানতে হবে। তো এটা খুবই কমপ্লেক্স একটা জিনিস, খুবই কমপ্লেক্স। আমরা এখানে দেখতেছি যেমন একটা স্যাম্পল ইএক্সি যেখানে হেডার আছে, সেকশন আছে, ওখানে আবার হেডারের মধ্যেও ডস হেডার, পি হেডার, সেকশনের মধ্যে অনেক সেকশন আছে, তারপর ইম্পোর্ট টেবল আছে, এক্সপোর্ট টেবল আছে। এটা ওভারওয়েলমিং মনে হতে পারে। তো আরেকটু সিম্পলিফাই যদি করি আমরা, তাহলে আমরা দেখতে পারি যে এখানে কিছু ডিরেক্টরিজ আছে, এক্সপোর্ট ডিরেক্টরি, ইম্পোর্ট ডিরেক্টরি, ডস হেডার, ডস স্টাফ, অ্যান্টি হেডার, তারপর আছে কিছু সেকশন। তো আরও ইজি করি, বাংলা ভাষায় বলি, এটাকে আমরা বইয়ের সাথে তুলনা করতে পারি। হেডার এবং সেকশন জাস্ট সিম্পলি মোটা দাগে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। এখানে হেডারগুলো হচ্ছে কি বইয়ের মেটা ডেটা, আর মেটা ডেটাতে কী থাকে, আমরা বইয়ের ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে কি দেখব যে বইয়ের ক্ষেত্রে বইয়ের টাইটেল, তারপরে অথার কে, পাবলিশিং ডেট কি, কারোর প্রতি যদি উৎসর্গ করা হয়, এসব জিনিসগুলো একটা পার্টে থাকে, ওইটাই হচ্ছে কি আমাদের হেডার। আর সেকশনগুলোই হচ্ছে যে এক্সিকিউটেবল, অরিজিনাল এক্সিকিউটেবলগুলো, হুমায়ুন আহমেদের প্রথম থেকে শেষ পর্যন্ত সে যা লিখছে, যেটা পাঠক পড়বে, ওইটাই হচ্ছে কি সেকশনস। সো এই দুটো জিনিস আমাদের জন্য খুবই জরুরি অ্যাজ এ ম্যালওয়্যার ডেভেলপার। তো সেকশনে ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে, টেক্সট সেকশন, আর ডাটা, ডেটা, পি ডাটা, রিসোর্স, প্রিলগ, এই জিনিসগুলো জানাটাও খুবই জরুরি। টেক্সট সেকশন, এখানে এক্সিকিউটেবলগুলো থাকে, আর ডেটাতে রিড অনলি ডেটা থাকে, ডেটাতে মডিউলগুলো থাকে, গ্লোবাল ভ্যারিয়েবলস থাকে, পি ডেটাতে থাকে এক্সেপশন হ্যান্ডলিং, যেসব কাজগুলো করা হয় ওটা পি ডেটাতে থাকে। রিসোর্স, এটা খুবই দারুণ একটা জিনিস, এখানের মধ্যে আইকন থাকতে পারে, মেটা ডেটা থাকতে পারে, আমরা ইভেন এখানে শেল কোডও প্লেস করতে পারি। রিলোক, আমরা যখন রিলোকেশন করি ওই রিলোকেশন ইনফরমেশনগুলো রিলোকের মধ্যে থাকে। এবার আসি একটু উইন্ডোজ আর্কিটেকচারে। উইন্ডোজ আর্কিটেকচারটাও আমাদের জানাটা খুবই জরুরি। আমরা যখন পিটা জানছি উইন্ডোজ আর্কিটেকচারে, ওই পিটা কীভাবে কাজ করে। সো উইন্ডোজে মেনলি দুইটা মোড থাকে, একটা হচ্ছে কি ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। ইউজার মোড হচ্ছে কি আমরা যেটা নর্মাল ইউজার হিসেবে ইউজ করি, আমরা নর্মাল ইউজার হিসেবে যেসব কমান্ডগুলো পাস করি ওইটা ইউজার মোডে কাজ করে। অ্যান্ড কার্নেল মোডে ওএস কাজ করে, ওএস লেয়ারে যেসব জিনিসগুলো হয় ওটা হচ্ছে কার্নেল লেভেলে চলে। সো আমরা যখন একটা ইউজার, আমরা একটা কমান্ড এক্সিকিউট করতেছি, যেমন ধরেন যে কোনো একটা ফাইল ক্রিয়েটের জন্য ক্রিয়েট ফাইল, এটা একটা উইন্ডোজ এপিআই, আমরা কল করলাম ক্রিয়েট ফাইল, ওই স্পেসিফিক, যেমন ধরেন যে ক্রিয়েট ফাইলটা কোথায় আছে, কার্নেল 32-তে আছে, কার্নেল 32 অ্যান্টি-ডিএলএলকে কল করবে, অ্যান্টি-ডিএলএল কার্নেলের সাথে যোগাযোগ স্থাপন করে, কার্নেলই আসলে ওই স্পেসিফিক ফাইলটা রাইট করে। সো এখানে যেমন এখানে যে ফিগারটা আমরা দেখতেছি, প্রথমে ইউজার প্রসেস, যে কোনো একটা ইউজার প্রসেস সে তার সাবঅর্ডিনেট যে সিস্টেম ডিএলএলসগুলো আছে ওইটাকে কল করে, ওই সিস্টেম ডিএলএলগুলো আবার অ্যান্টি-ডিএলএলকে কল করে। অ্যান্টি-ডিএলএলটাও এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে অ্যান্টি-ডিএলএল কার্নেল আর ইউজার মোডের মাঝখানে কাজ করে ব্রিজ হিসেবে। তো যে কোনো কলই অ্যান্টি-ডিএলএলের মাধ্যমেই কার্নেলের সাথে যোগাযোগ করে। তো আগেই বলছিলাম যে আমরা কোনো যেমন একটা ক্রিয়েট ফাইল এপিআই কল করলে সে প্রথমে কী করে, ক্রিয়েট ফাইল এপিআইকে কল করে, সেটা আছে কার্নেল 32-তে। দেন হচ্ছে কি এর সাবঅর্ডিনেট যে ইকুইভ্যালেন্ট ভার্সন অ্যান্টি-ডিএলএল ভার্সন হচ্ছে কি অ্যান্টি ক্রিয়েট ফাইল, তারপর সিসকলের মাধ্যমে কার্নেলকে ওই স্পেসিফিক কমান্ডগুলো পাঠায়। সিসকল হচ্ছে কি সিস্টেম কল, ও তো উইন্ডোজের এই এপিআইগুলো বুঝবে না। সো এক একটা স্পেসিফিক কল এক একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওই স্পেসিফিক নাম্বার যখন কার্নেলের কাছে যায় তখন সে ওই স্পেসিফিক ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে। সো আমরা আগে যেটা দেখলাম যে ক্রিয়েট ফাইল এপিআই, দেন হচ্ছে কি অ্যান্টি ক্রিয়েট, দেন হচ্ছে কি কার্নেলের সাথে সে যোগাযোগ করে। তো এইটা হচ্ছে কি একটা ডিবাগারের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখেন যে মাঝখানে প্রথমে হচ্ছে কি ক্রিয়েট ফাইল আমরা কল করছি, সে দেন কোথায় যাচ্ছে, অ্যান্টি-ডিএলএল এর কাছে যাচ্ছে, ওর ইকুইভ্যালেন্ট যে এপিআই কল সেটা হচ্ছে কি অ্যান্টি ক্রিয়েট ফাইল। দেন সে সিসকলে যাবে, সিসকল সে যেটা করবে সেটা হচ্ছে যে
ওই স্পেসিফিক কল, যেমন ধরেন এখানে EX55 হচ্ছে কি সিসকল নাম্বার, এই সিসকল নাম্বারটা যখন কার্নেলের কাছে পাঠাবে, কার্নেল একটা ফাইল ক্রিয়েট করবে। সো ডিবাগারের মধ্যে এই জিনিসটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এখন ডিবাগার আমাদেরকে দেখাটা জরুরি, কারণ সব কিছুই আসলে এন্ড অফ দ্য ডে রিভার্স ইঞ্জিনিয়ারিং। আমরা যদি সিস্টেমকে না বুঝি তাহলে আমরা বিভিন্ন রকমের ETR কীভাবে কাজ করে, সিস্টেম লেভেলে কীভাবে কাজ করে, কীভাবে হুক করে, কোন কোন ফাংশনগুলোকে হুক করতেছে আমরা খুঁজে বের করতে পারবো না। দেন নাও এখন হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা ম্যালওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে ঢুকতেছি। তো পেলোড স্টোরেজ, আমরা পেলোড বলতে কি বোঝাই? আমরা পেলোড বলতে বোঝাই যে বিভিন্ন শেল কোড, ওটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট বাইনারি, এটাকে আমরা ডিপ্লয় করব। এখন আমরা যদি কমপ্লিট ড্রপার.exe-টাকে চিন্তা করে একটা মিসাইলের মতো, ড্রপার.exe সেটা হচ্ছে কি ডেলিভারি মেকানিজম, রকেটের ইঞ্জিন, মিসাইলের ইঞ্জিন, আর মিসাইলে যেটা বাস্ট করে ওইটাই হচ্ছে কি পেলোড, ওইটা হচ্ছে কি আমাদের শেল কোড। এই শেল কোডটাকে আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি। আমরা টেক্সট সেকশনে রাখতে পারি, ডেটা সেকশনে রাখতে পারি, রিসোর্স সেকশনে রাখতে পারি, রিসোর্সের সেকশনে আমরা বিভিন্নভাবে এটাকে ডিপ্লয় করতে পারি। তো এটা হচ্ছে কি একটা বেসিক কোড ইনজেকশন, শেল কোড ইনজেকশন। তো আমরা এটা খেয়াল রাখতে হবে আমাদের স্পেসিফিক এই কোড ইনজেকশনটাকে দেখার জন্য। এটা হচ্ছে লোকাল শেল কোড ইনজেকশন। এখানে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে কি আমরা কিছু মেমোরি অ্যালোকেট করব, দেন হচ্ছে যে আমরা ওই মেমোরিতে শেল কোডটাকে কপি করব, দেন হচ্ছে কি আমরা একটা নতুন থ্রেডে ওটাকে এক্সিকিউট করব। সো এখানে তিনটা বেসিক ফাংশন কল হচ্ছে, একটা হচ্ছে ভার্চুয়াল অ্যালোক, একটা হচ্ছে RTL মুভ মেমোরি, আরেকটা হচ্ছে কি ক্রিয়েট রিমোট থ্রেড, ক্রিয়েট থ্রেড। রিমোট থ্রেড হচ্ছে আবার রিমোট প্রসেসের ক্ষেত্রে। তো প্রসেস ইনজেকশন, এই স্পেসিফিক প্রসেস ইনজেকশনটা কেমনে হয়? আমরা দেখলাম যে এইখানে আমরা নিজের প্রসেসের মধ্যেই আমরা একটা স্পেস অ্যালোকেট করছি, দেন হচ্ছে কি ওখানে শেল কোডটা কপি করছি, শেল কোডটা হচ্ছে কি মাই পেলোড এখানেই আছে একটা অ্যারে হিসেবে, দেন আমরা ক্রিয়েট থ্রেড দিয়ে আমরা নিজের প্রসেসের মধ্যে একটা নতুন থ্রেড ওপেন করে চাইল্ড থ্রেডে আমরা ওই প্রসেসটাকে, ওই শেল কোডটাকে এক্সিকিউট করতেছি। এখন আমরা কিন্তু রিমোটলিও সেম কাজটা করতে পারি। যেমন ধরেন যে আমরা আমার পেলোডটা হচ্ছে, আমার ড্রপারটা হচ্ছে কি ড্রপার.exe, দেন অনেকগুলো সার্ভিস চলতেছে, SVC হোস্ট চলতেছে, explorer.exe চলতেছে। তো এটা করতে হয় যে আমাদের অনেক সময় দেখা যায় কি আমি শেল কোড এক্সিকিউট করার জন্য যে বাইনারিটা চালু করছি ওইটা দেখা গেল কিছুক্ষণ পরেই ডিসকানেক্টেড হয়ে গেল। ডিসকানেক্টেড যদি হয়ে যায়, আমার একটা শর্ট লিভড একটা সেশন পাচ্ছি, আমি শর্ট লিভড সেশন চাচ্ছি না, আমি চাইতেছি যে আমার সেশনটা স্টেবল হোক। তো আমার উচিত হবে কি অন্য কোনো প্রসেসে মাইগ্রেট করা। অন্য কোনো প্রসেসে মাইগ্রেট করতে হলে, যেমন ধরেন এখানে আমাদের টার্গেট হচ্ছে কি explorer.exe, সেম জিনিসই আগে যা করছি নিজের প্রসেসে, এবার রিমোট প্রসেসে একই কাজ করব এবং একই ধরনের তিনটা স্পেসিফিক ফাংশন কল এখানে হয়। প্রথমত হচ্ছে কি আমাদের ড্রপারের মধ্যে একটা শেল কোড আছে এবং রিমোট প্রসেস টার্গেট হচ্ছে কি explorer.exe। দেন আমরা ওখানে দেখছিলাম না আগে যে ভার্চুয়াল অ্যালোক, সেম ভার্চুয়াল অ্যালোক দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ওই রিমোট প্রসেসে একটা স্পেস অ্যালোকেট করব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি শেল কোডটাকে কপি করব। একই জিনিস আগে কপি করছিলাম, এখনও কপি করতেছি, এখন যেটা করতেছি ওটা হচ্ছে কি রিমোট প্রসেসে আমরা কপি করব। দেন হচ্ছে কি আমরা এক্সিকিউট করব ওই স্পেসিফিক শেল কোডটা একটা নতুন থ্রেড ওপেন করার মাধ্যমে, ক্রিয়েট থ্রেড। তো এইখানে প্রসেস ইনজেকশনের ক্ষেত্রে আমরা আগে দেখছিলাম ভার্চুয়াল অ্যালোক, RTL মুভ মেমোরি, ক্রিয়েট থ্রেড। আর এটার ইকুইভ্যালেন্ট রিমোট প্রসেসের জন্য যেসব ফাংশন কলগুলো হয় ওটা হচ্ছে কি ভার্চুয়াল অ্যালোক X, রাইট প্রসেস মেমোরি, ক্রিয়েট রিমোট থ্রেড। ওভারঅল এই পর্যন্ত যতগুলা ওয়ার্ল্ড ওয়াইড যত ম্যালওয়্যার আছে, যত এ ধরনের প্রসেস ইনজেকশন টেকনিক আছে, তার 99%ই এই সিম্পল তিনটা ফাংশন কল ইউজ করে। যার কারণে এগুলোকে খুব ভালো মতো আপনি যখন আমরা কম্পাইল করব, কম্পাইল টাইমে দেখা যাবে কি ডিফেন্ডারে প্রথমে আটকে দিচ্ছে, অন্য কোনো ETR-এর প্রয়োজন নেই। বাট আমাদেরকে যখন শিখতে হবে, শিখতে হলে কেমনে কাজ করতে হয়, তখন আমাদেরকে এভাবে স্টার্টটা করতে হবে। দেন আমরা এগুলাকে আবার এনক্রিপ্ট করতে পারবো, আমরা অন্য কোনোভাবে নিজেরাই আবার এই ফাংশনগুলোকে রিক্রিয়েট করতে পারবো অন্য কোনো নাম দিয়ে। তখন এই ডিটেকশনের বাইপাসগুলা আমরা ডেভেলপ করতে পারবো।
কারণ প্রসেস ইনজেকশন টেকনিক অনেক ধরনের আছে, হাজার খানেক, হাজার প্লাস অনেক টেকনিক আছে। এখন ক্লাসিক টেকনিক আমরা আগেই দেখছি, যেখানে ভার্চুয়াল এলক এক্স, রাইট প্রসেস মেমোরি, ক্রিয়েট রিমোট থ্রেড আছে, আর উপরের ওপেন প্রসেস ওটা হচ্ছে আমাদের টার্গেট প্রসেসটাকে ওপেন করে সে, সিম্পল জিনিস। আরেকটা প্রসেস ইনজেকশন দেখাতে পারি, সেটা হচ্ছে কি এপিসি ইনজেকশন। এখানে যেটা করে সেটা হচ্ছে কি যে আমরা ডিরেক্টলি কোনো প্রসেস ইনজেক্ট করবো না, আমরা একটা প্রসেসকে নিজেই প্রথমে ক্রিয়েট করবো। এটা সাসপেন্ডেড মোডে থাকলে তাহলে আমরা ওই স্পেসিফিক এপিসি কলগুলোকে যখন কিউতে আমরা কোনো এক্সিকিউটেবল ইনজেক্ট করব, দেন যখন আমরা প্রসেসটাকে যখন রিজিউম করব, ওই এপিসি কমপ্লিট যে এপিসি কিউ আছে ওটাকে এক্সিকিউট করবে, সাথে আমাদের শেল কোডটা এক্সিকিউট হবে। আমরা প্রথমে যেটা সো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি সাসপেন্ডেড প্রসেস, আর একটা হচ্ছে কি রিজিউম থ্রেড। ওই স্পেসিফিক সাসপেন্ডেড প্রসেসটাকে আমরা রিজিউম করব। এখন যেটা হয় যে এটা একটু হার্ড টু মেনটেন, কারণ হচ্ছে যে আমাদেরকে যদি এক্সিস্টিং কোনো রানিং প্রসেস আমরা সাসপেন্ড করি, দেন আমরা রিজিউম করি, মাঝখানে যে সময়টা থাকবে ওই সময়টাতে কিন্তু ওই স্পেসিফিক এক্সিকিউটেবলটা রান করবে না। সো এটা একটা থ্রেড। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি যে সাসপেন্ডেড প্রসেস। এই সাসপেন্ডেড প্রসেস আমরা ইউজ করছি আরেকটা আমাদের একটা রিসার্চে, যেখানে আমরা সাসপেন্ডেড প্রসেসটাকে চেইন করছি এপিআই আনহুকিং টেকনিকের সাথে। ওটা আমরা পরে আলোচনা করব। এখন প্রসেস ইনজেকশন তো একটা স্পেসিফিক কোনো রিমোট প্রসেসের ক্ষেত্রে হয়, আমরা ডিএলএল ইনজেকশনও করতে পারি। ডিএলএল ইনজেকশনও সেম জিনিস, আমরা ডিএলএল তো একটা এক্সিকিউটেবল। সো ডিএলএল ইনজেকশন, প্রসেস ইনজেকশন অলমোস্ট সেম, শুধুমাত্র দুইটা জিনিস, একটা জিনিসই ডিফারেন্ট হয়, সেটা হচ্ছে কি যে আমরা যেখানে মেমোরিটা অ্যালোকেট করবো ওখানে কোনো রকম শেল কোড দেবো না। শেল কোডটা আছে ডিএলএল এর মধ্যে, আমার পেলোডটা হচ্ছে কি ডিএলএল। সো আমার এখানে অরিজিনালি যাবে ডিএলএল এর পাথ, শেল কোডের জায়গায় ডিএলএল এর পাথ যাবে, সেই ডিএলএলটাকে আমরা লোড করব। সো আমরা প্রথমে একটা রিমোট প্রসেসে মেমোরি অ্যালোকেট করবো অ্যাজ ইউজুয়াল আগের মতো। দেন আমাদের অরিজিনালি দেখেন আমাদের ডিএলএল এর পাথটাই থাকবে, যেটা শেল কোড হিসেবে আমরা আগে ইউজ করছি। দেন হচ্ছে যে আমরা লোড লাইব্রেরি দিয়ে ওই স্পেসিফিক ডিএলএলটাকে লোড করব। আমাদের অলরেডি পাথ আছে, পাথটা যদি আমি লোড করি তাহলে কিন্তু আমার ডিএলএলটা লোড হচ্ছে। দেন ওই ডিএলএলটাকে আমরা এক্সিকিউট করাতে পারবো ওই স্পেসিফিক প্রসেসের মধ্যে। সো এখানে কি স্টেপস, সেম জিনিসই আগের মতো, কিন্তু এখানে যেহেতু ডিএলএল আমার লোড লাইব্রেরিটা লাগবে, লোড লাইব্রেরি এপিআই, ভার্চুয়াল অ্যালোক এক্স আমরা আগে দেখছি যে আমরা অ্যালোকেশন করি, মেমোরি অ্যালোকেট করি, রাইট প্রসেস মেমোরি সেম জিনিস হয়, ক্রিয়েট রিমোট থ্রেড সেম জিনিস। সো আগে যে বললাম আমাদের তিনটা স্পেসিফিক ফাংশন কল যে কোনো ম্যালওয়্যারের ক্ষেত্রেই 99% ক্ষেত্রে থাকবেই। এই তিনটা হচ্ছে ভার্চুয়াল অ্যালোক, রাইট প্রসেস মেমোরি, ক্রিয়েট রিমোট থ্রেড। সো একটা কোড স্নিপেট দেখি, যেমন এইখানে আমাদের বেসিক্যালি প্রথমটা হচ্ছে যে ডিএলএল পাথ, এটা হচ্ছে কি আমাদের পেলোড। দেন হচ্ছে আমরা লোড লাইব্রেরি দিয়ে ওটাকে লোড করতেছি। দেন আমরা ভার্চুয়াল অ্যালোক দিয়ে রিমোট কোনো প্রসেসে কোনো স্পেসিফিক ওই ডিএলএল এর সাইজের যে স্পেস সেটাকে অ্যালোকেট করব। দেন আমরা পাথটাকে আমরা ওইখানে রাইট করব। দেন আমরা একটা নতুন থ্রেড ওপেন করব। থ্রেড ওপেন করলে আমার ডিএলএলটা লোড হলো, রান করলো, তাহলে আমার ওই স্পেসিফিক প্রসেস আমার ডিএলএলটা সহ রান করতেছে। সো এখন আমি আগে বলছি যে আমাদের ডিটেকশন মেকানিজমের ক্ষেত্রে যে কোনো ইডিয়া, যে কোনো এন্ডপয়েন্ট সলিউশন, প্রথম আইএসি কি? প্রথম আইএসি হচ্ছে কি ওই তিনটা স্পেসিফিক ফাংশন কল, ভার্চুয়াল অ্যালোক, ক্রিয়েট রিমোট থ্রেড। তো ওইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমরা ওপেন সোর্স বিভিন্ন শেল কোড ইউজ করি। ওইটা মেটাসপ্লয়েড হতে পারে, হ্যাভক হতে পারে, কোবাল্ট স্ট্রাইক হতে পারে। তো এগুলো কিন্তু আমি যে কোনো বাইনারিতে প্লেস করব, এটা কিন্তু অলরেডি সিগনেচার যেহেতু নোন, যে কোনো প্রিমিয়াম কর্পোরেট লেভেলের, ইন্ডাস্ট্রি লেভেলের যে কোনো ইডিআর, যে কোনো এন্ডপয়েন্ট সলিউশন কিন্তু এগুলো ধরে ফেলতে পারে।
সো আমার যেটা করতে হয় সেটা হচ্ছে কি আমি এই স্পেসিফিক শেল কোডটাকে ডিক্রিপ্ট করব, এনক্রিপ্ট করবো, সরি। আমরা আগে এনক্রিপ্ট করব, এনক্রিপ্টেড অবস্থায় আমি শেল কোডটাকে আমার বাইনারিতে প্লেস করব। ডিক্রিপ্টটা কোথায় হবে? ডিক্রিপ্টটা হবে মেমোরিতে। যখন আমি শেল কোডটাকে লোড করব তখন এটা ডিক্রিপ্টেড অবস্থায় আমি ভার্চুয়াল অ্যালোক দিয়ে প্রথমে ওই স্পেসিফিক সাইজ অনুযায়ী আমি একটা বাফারে আমি একটা স্পেস অ্যালোকেট করব। দেন হচ্ছে যে আমি ওইখানে আমার এনকোডেড শেল কোডটাকে প্লেস করব, দেন ডিক্রিপ্ট করব, দেন আমি ওইটাকে আমার যে স্পেসিফিক ফাংশন ওই ফাংশনের জন্য রাইট করব, দেন হচ্ছে কি আমরা এক্সিকিউট করব। সো আমরা এখানে যদি দেখি যে আমাদের প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি যে ওই স্পেসিফিক ভার্চুয়াল অ্যালোকতে আমরা কি করতেছি, এনক্রিপ্টেড যে শেল কোড আছে ওটার জন্য স্পেস অ্যালোকেট করতেছি। দেন আমরা ওইখানে মুভ করার আগে কি করতেছি, আমরা ডিক্রিপ্ট করতেছি। আমরা মেমোরিতে প্লেস করার আগেই তখনই আমি শুধুমাত্র ডিক্রিপ্ট করতেছি। তার আগ পর্যন্ত কিন্তু মেমোরিতে এটা এনক্রিপ্টেড অবস্থায় আছে। আমরা মুভ মেমোরি দিয়ে যেটা করতেছি সেটা হচ্ছে যে এই এনক্রিপ্টেড শেল কোডটা অলরেডি এখন ডিক্রিপ্টেড হয়েছে, দেন আমরা প্লেস করছি আমাদের বাফারে, মেমোরি বাফারে। দেন হচ্ছে কি আমরা ক্রিয়েট থ্রেড দিয়ে এক্সিকিউট করলাম। সো এটা হচ্ছে ডিবাগারে কেমন করে দেখায়। ডিবাগারে দেখায় এরকম করে যে আমার প্রথম যেটা করছি সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যালোক এক্স। ভার্চুয়াল অ্যালোক এক্স দিয়ে আমরা এনকোডেড শেল কোডের জন্য, এনক্রিপ্টেড শেল কোডের জন্য স্পেস অ্যালোকেট করছি, কিন্তু ওটা 0 হিসেবে আছে অ্যালোকেটেড করা, বাট ওখানে কোনো কিছু রাইট হয় নাই। দেন হচ্ছে কি আমরা ডিক্রিপ্ট করছি, এই ডিক্রিপ্টটা তো কোথাও আছে, এটা যে কোনো একটা মেইনলি ডেটা সেকশনে থাকে। দেন হচ্ছে ওইটা প্লেস হবে আমরা যেটা 0 দিয়ে ফিল আপ করা ছিল ওই জায়গাতে। আমাদের শেল কোডটা প্লেস হয়েছে, এখন আমরা এক্সিকিউট করতে পারবো। একটু ফাস্ট আগাচ্ছি। এটা হচ্ছে একটা টেকনিক যে আমরা ইন মেমোরিতে এনক্রিপশন এবং ডিক্রিপশন করতে পারি। এটা একটা বাইপাস। সেম জিনিসই আমরা ক্রিয়েট রিমোট থ্রেড এই স্পেসিফিক ফাংশনগুলোকে, উইন্ডোজ এপিআইগুলোকে আমরা এনক্রিপ্ট করতে পারি এবং আমরা যখন রান করব রান টাইমে আমরা এগুলোকে ডিক্রিপ্ট করতে পারবো। সো আরেকটা জিনিস হচ্ছে কি এপিআই হুকিং। এপিআই হুকিং আগে মেইনলি গেম ডেভেলপারেরা বেশি, গেম হ্যাকারেরা বেশি করে। সো গেম হ্যাকারেরা এপিআই হুকিং সম্পর্কে খুব ভালো জানে। অনেক ম্যালওয়্যারও এই স্পেসিফিক টেকনিক ইউজ করতো, কিন্তু এখন সবচেয়ে বেশি করে ইডিআর এন্ডপয়েন্ট সলিউশনগুলো। তো তারা যেটা করে এপিআই হুকিং হচ্ছে কি কোনো একটা স্পেসিফিক ফাংশনকে আমি রিডিরেক্ট করব। তো যেমন ধরেন যে আমি একটা ক্রিয়েট রিমোট থ্রেড, এটা একটা উইন্ডোজ এপিআই, এই উইন্ডোজ এপিআই কল হচ্ছে কি না, অরিজিনালি আমার সিস্টেম কল কী হচ্ছে, এখানের ভেতরে কী কাজ হচ্ছে, ওইটার জন্য আমাকে যেটা করতে হয় যে এই স্পেসিফিক কলটা কোনো একটা প্রসেসের মধ্যে আছে কি না সেটার জন্য দেখা যায় কি যে আমি আগে একটা জাম্প স্টেটমেন্ট অ্যাড করে দিই প্রথমে। দেন হচ্ছে কি প্রসেসটাকে রান করাই। যদি দেখি যে এই স্পেসিফিক ফাংশন কলটা কল হয়েছে তাহলে ওইটাকে আমি আরেকটা জায়গায় রিডিরেক্ট করে দেবো। ওইটা হচ্ছে কি মেনলি এপিআই হুকিং। ওইটা আমরা যখন ডিবাগারে দেখবো তখন ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে। তো দুই ধরনের এপিআই হুকিং আছে। একটা নর্মালি হচ্ছে কি ক্লাসিক্যাল, এইটা যেটা আমরা এখানে দেখতেছি সেটা হচ্ছে কি টেম্পোলিং মেথডে ক্লাসিক্যাল এপিআই হুকিং। এটাতে যেটা করে সেটা হচ্ছে কি আমি জাস্ট রিডিরেক্ট করে দিচ্ছি। তো এই স্পেসিফিক জিনিসটা একটু হার্ড টু মেনটেন। অনেক ক্ষেত্রে শুধুমাত্র ম্যালওয়্যারগুলোই ইউজ করে, অন্যেরা যেমন ধরেন ইডিআরেরা সেটা ক্লাসিক্যাল যে হুকিং ওইটাই মেনলি মেনটেন করে। সো এখানে যেমন ধরেন আমরা দেখতেছি যে একটা এপিআই হুকিং, দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি যে একটা জাম্প, শুরুতেই একটা জাম্প, তারপরে হচ্ছে কি সে কোথাও পাঠাচ্ছে আমাকে, ওই স্পেসিফিক যে লোকেশন আমাকে পাঠাচ্ছে ওইখানেই মেনলি ওই স্পেসিফিক ইডিআরের ডিএলএলটা লোড করা আছে, সে অ্যানালাইজ করবে। দেন সব কিছু ঠিকঠাক থাকলে সে আমাকে আবার আগের জায়গায় ফেরত দেবে, আদারওয়াইজ আমার প্রসেসটাকে ওখানে কাট করে দেবে। তো কিছু স্পেসিফিক ফাংশনে এই এপিআই হুকিংগুলো হুক করে, যেগুলো হচ্ছে কি
একটু সাসপিশাস যেসব অ্যাক্টিভিটিসগুলো হয়। অ্যান্টি ওপেন প্রসেস, যে আমরা দেখলাম একটা নতুন প্রসেস ওপেন করার জন্য যেটা দেখলাম সেটাকে তারা হুক করে। অ্যালোকেট ভার্চুয়াল মেমোরি, রাইট ভার্চুয়াল মেমোরি, রাইট প্রসেস মেমোরি, তারপরে ক্রিয়েট রিমোট থ্রেড, এই স্পেসিফিক ফাংশনগুলোকে ইডিআরগুলো হুক করে। তো আমাদেরকে কি করতে হবে এটার জন্য? সো এটারও বাইপাস আছে, সেটা হচ্ছে কি এপিআই আনহুকিং করা যায়। আনহুকিংটা হচ্ছে যে এটা ঠিক উল্টো, অপোজিট। এপিআই হুকিংটা মেনলি হয় অ্যান্টি ডিএলএল ডট ডিএলএল এ, কারণ এটা হচ্ছে কি লাস্ট ডিএলএল যেটা কার্নেল আর ইউজারল্যান্ডের মধ্যে ব্রিজ করে। সো অ্যান্টি ডিএলএল যখন হুক করে, আমি যখন আরেকটা অ্যান্টি ডিএলএল যদি আমি ফ্রেশ কপি ডিস্ক থেকে রিড করি, ওইটাই আমার প্রসেসে আমি ম্যাপিং করি, তাহলে কিন্তু আমার এই হুকিংগুলো বাইপাস হয়ে যাচ্ছে। আরেকটা বাইপাস মেথড হচ্ছে সিসকল। এখন আমরা আগে দেখছিলাম যে অ্যান্টিডিএলএল হুক যখন করতেছে, আমরা এখানে দেখলাম যে একটা জাম্প আছে, তো আমরা ফ্রেশ কপি নিলাম, কিন্তু আমি ওই স্পেসিফিক যে সিস্টেম কলগুলো, ওটা তো নাম্বার, সিসকল হচ্ছে কি স্পেসিফিক নাম্বার, এই নাম্বারগুলো তো লাগবে। এই নাম্বারগুলোই হচ্ছে কি যেটা আমি কার্নেলকে কমান্ড পাঠাচ্ছি, ওগুলোই হচ্ছে কি সিসকল। সো সিসকলের স্ট্রাকচার হচ্ছে কি মুভ R10 RCX, মুভ EX, দেন হচ্ছে কি অ্যাসেসেন। অ্যাসেসেনটাই হচ্ছে কি ওই স্পেসিফিক সিসকল নাম্বার। তো অ্যান্টি ডিএলএল যেভাবে কার্নেলের কাছে পাঠায় কমিউনিকেশন কমান্ডগুলা, সেটা সিসকলের মাধ্যমে করে। তো হুক করে, যদি কোনো প্রসেস হুক করা থাকে তাহলে অ্যান্টি ডিএলএল এর ওই স্পেসিফিক সিস্টেম কলগুলোকেও হুক করে সে। তো আমি যদি ওগুলোকে কল করি অ্যান্টি ডিএলএল এর মাধ্যমে, তাহলে এডিয়া ধরে ফেলবে, আমার প্রসেস কাট করে দেবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা ডিরেক্টলি হার্ড কোড করতে পারি, কিন্তু আমরা এই স্পেসিফিক মুভ R10 RCX দেন ECX, আমরা যদি সিসকল নাম্বারগুলো জানি, আমরা হার্ড কোড করে কিন্তু আমরা ডিরেক্টলি কার্নেলে কমান্ড পাঠাতে পারি উইদাউট এনি নিড অফ অ্যান্টি ডিএলএল অর ডিএলএল। সো ইডিআর হুক করছে কোথায়? অ্যান্টি ডিএলএল এ। বাট আমরা কোথায় করতেছি? আমরা ডিরেক্টলি কার্নেলে পাঠাচ্ছি, বাইপাসিং দ্য অ্যান্টি ডিএলএল। সো ইডিআর এখানে আর টের পাবে না, ইডিআর বাইপাস হয়ে যাবে। কিংবা ইডিআর এর আরও অনেক মেকানিজম আছে, বাট ইডিআর এর এই স্পেসিফিক ডিটেকশন মেকানিজমটা বাইপাস হবে। তো সিসকলগুলো এরকম থাকে, এখানে যেরকম অ্যাক্সেস চেক, ফ্যাক্টরি ওয়ার্কার রেডি, অ্যাকসেপ্ট কানেক্ট পোর্ট, এখানে সবগুলোই কিন্তু সেম, মুভ R10 RCX EX0 EX1 EX2 EX3। সো এখানে একটা ক্যাচ আছে, এই এসএসএন নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটা উইন্ডোজের প্রত্যেকটা ভার্সনের জন্য ভিন্ন। সো উইন্ডোজ 10-এর দুইটা স্পেসিফিক ভার্সন, 12H2 10 আর 11 দুইটার মধ্যে সেম থাকবে না, আবার উইন্ডোজ 11-এর দুইটা স্পেসিফিক ভার্সনের মধ্যে মিল থাকবে না। এটাকে ডাইনামিক্যালি রিজলভ করা যায়, বাট আমরা যদি একটা স্পেসিফিক ফাংশন কলকে ধরতে পারি নিচে যেটাতে হুক করা নাই, দেন আমরা কিন্তু প্রত্যেকটার জন্য এক এক করে বাড়তেছে। সো আমরা এক এক করে কমায়ে চেক করে দেখতে পারবো যে ওই স্পেসিফিক ফাংশন কল, সিস্টেম কল আসলে কি কাজ করে। এটাকে ডাইনামিকলি লোড করা যায় কিংবা হার্ড কোডও করা যায়। তো দুই ধরনের সিসকল আছে, সিসকল বাইপাস আছে। একটা হচ্ছে কি ডিরেক্ট সিসকল, একটা হচ্ছে কি ইনডিরেক্ট সিসকল। এপিআই আনহুকিং, এটা দিয়েও সিসকল বাইপাস হয়। সিসকল বাইপাস না, এটা অন্য জিনিস। এটা যেটা করে সেটা হচ্ছে কি সেটা ডিস্ক থেকে আরেকটা অ্যান্টি ডিএলএল সে লোড করবে, দেন ওইটাকে ম্যাপিং করবে নিজের প্রসেসে। আমরা আগে দেখি ডাইরেক্ট সিসকল আমরা দেখছি যে আমরা মুভ R10 RCX EX দেন SSN, তারপরে সিসকল যেটা আমরা ডিবাগারে দেখছি। সেম জিনিসটাই আমরা আমাদের ইনলাইন অ্যাসেম্বলিতে কোড করে ফেলব। কোড করে আমরা স্পেসিফিক ওই RTL মুভ মেমোরি কিংবা ক্রিয়েট রিমোট থ্রেড, ওই স্পেসিফিক সিসকলটা আমার যেটা প্রয়োজন সেটাকে আমরা হার্ড কোড করব। হার্ড কোড করে আমাদের ইনলাইন অ্যাসেম্বলিতে অ্যাসেম্বল করে আমরা এটাকেই বাইনারি হিসাবে চালিয়ে দেব। তাহলে আমাদের অ্যান্টি ডিএলএলটা লোড করতে হচ্ছে না, কিংবা আমি ডিরেক্টলি কল যেটা করতেছি সেটার সাথে অ্যান্টি ডিএলএল কোনো সম্পর্ক নেই।
এখানে একটা ক্যাচ আছে, ইডিআরগুলো আরো স্মার্ট হয়ে গেছে, টম এন্ড জেরির মতো, সবসময় ধরে। ও যেটা করতেছে সেটা হচ্ছে কি, ও আবার সিস্টেম কলগুলো দেখতেছে, ও দেখতেছে কারণ ওর একটা ড্রাইভার আছে, ও ড্রাইভার ইনস্টল করে, বেশিরভাগ ইডিআর এই জিনিসটা করে, তারা সিস্টেম কলব্যাক করে। তো ওখানে কোনো একটা ইভেন্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে কি কোনো একটা কমান্ড আসে যেটা অরিজিনালি সোর্স হওয়ার কথা এনটিডিএলএল, বাট এনটিডিএলএল থেকে আসে নাই, একটা নতুন প্রসেস থেকে আসছে যেটা সোর্স এনটিডিএলএল না। তাহলে কি হবে, প্রসেসটাকে কাট করে দেবে। সো ডাইরেক্ট সিসকল এখন ইদানিং ইডিআরগুলো ধরা শুরু করছে। তো এটার একটা বাইপাস হচ্ছে কি ইনডিরেক্ট সিসকল। ইনডিরেক্ট সিসকল প্রথম দুইটা অ্যাসেম্বলি সেম, মোভ আরটিএক্স, আর10 আরসিএক্স, দেন ইএক্স আমরা ওই এসএসএন নাম্বারটা বসাবো। কিন্তু তারপর যেটা করবো সেটা হচ্ছে কি আমরা এনটিডিএলএল পাঠিয়ে দেবো, আমরা এনটিডিএলএল এর যে সিসকল আছে ওখানে পাঠিয়ে দেবো। এনটিডিএলএল এর সিসকল আমরা যদি উপরে দেখি সবগুলো সেম, জাস্ট সিসকল দেবে। কোত্থেকে দিবে, যে কোনো একটা সিসকলের অ্যাড্রেসে যদি আমরা পাই তাহলে আমরা ওই অ্যাড্রেসটা এখানে জাম্পে বসাই দেব। সিসকল কলটা করবে এনটিডিএলএল, বাট কি কল করবে এটা ডিফাইন করছি আমরা। এখন সোর্স যদি দেখে যে এনটিডিএলএল থেকে সিসকলটা আসছে কিনা, ইয়েস, ও কিন্তু ওখানে চিন্তা করবে না কিংবা ও ডিটেক্ট করবে না যে আসলে বাকি যে কমান্ডগুলো আসছে সিসকল অরিজিনালি এনটিডিএলএল থেকে বাকি কমান্ডগুলো আসছে কিনা। কারণ এনটিডিএলএল যখন সিসকল পাঠিয়েছে তার মানে বাকি সোর্সগুলো সেম জিনিসই। সো আমার একটা বাইপাস হচ্ছে কি ইনডাইরেক্ট সিসকল, যে আমি হার্ড কোডেড এই জিনিসটাকে বাইপাস করতে পারবো। সো ডিরেক্ট সিসকল আর ইনডাইরেক্ট সিসকলের মধ্যে সিম্পল পার্থক্য যে আমরা এনটিডিএলএল পাঠিয়ে দিচ্ছি, একটাকে রাউট করে দিচ্ছি আর একটাকে রাউট করতেছি না। সো এটা মোস্ট সেফার ওয়ে, বাট এখানে ক্যাচটা হচ্ছে যে আমাদেরকে এসএসএনটা রিজলভ করতে হবে ডাইনামিক্যালি। ওইটার অনেক ওয়ে আছে, এসএসএন ডাইনামিক্যালি রিজলভ করার জন্য আপনাকে অনেক গিটেই পাবেন, অনেক সোর্স কোডেই পাওয়া যায় উইথ রাইট আপ। সো আগে ইমপ্লিমেন্ট করার পরে তারপরে আমরা অ্যাডভান্সগুলোতে পরে মুভ অন করা যাবে। সো নেক্সট হচ্ছে যে এপিআই আনহুকিং। আমরা এই স্পেসিফিক যে সিসকল, এই সিসকলটাকে আমরা ডাইনামিক্যালি রিজলভ করতে পারতেছি না, যে কোনো কারণে হোক। তো আরেকটা বাইপাস হচ্ছে কি আমরা এপিআই আনহুকিং করবো। আমরা সিম্পলি ডিস্ক থেকে একটা ডিএলএল নেব, ওই ডিএলএলটাকে আমার প্রসেসে আমি আমার যে ডিএলএল আছে ওটা হুকড হলেও আমি ওখানে ম্যাপ করে দেব, তাহলেই এটা একটা ফ্রেশ ডিএলএল হয়ে যাবে। দেন আমরা যে কোনো কমান্ডে দেবো, এনটিডিএলএল থেকেই তো যাচ্ছে। সো এটা আনহুকড ভার্সন অবস্থায়, আনহুকড অবস্থায় আমার সিস্টেম কলগুলো কার্নেলে চলে যাবে। বাট এটাও ধরে, কারণ ইডিআরগুলা খেয়াল করা শুরু করছে যে আমার এনটিডিএলএল একটা অলরেডি লোড হয়েছে। এনটিডিএলএল সাধারণত একটাই লোড হয়, বাকিগুলা ওকে ম্যাপিং করে। সো আমি একটা প্রসেস এ, সে যে এনটিডিএলএলটাকে ম্যাপ করতেছে তার বেস অ্যাড্রেস, আর প্রসেস বি সে যে এনটিডিএলএলটাকে রিজলভ করতেছে তার বেস অ্যাড্রেস কিন্তু সেম। আরও একটা যখন এনটিডিএলএল আসতেছে এটা সাসপিশাস, এটাকে অবশ্যই সে ডিটেক্ট করে, বাট সবগুলো ডিটেক্ট করে না। ইডিআর বাইপাসের এটা হচ্ছে কি মজার জিনিস যে সবাই সব কিছু ডিটেক্ট করে না। সো একটা সিলভার বুলেট নাই যে আমি একটা দিয়ে সব ইডিআর, ক্রাউডস্ট্রাইক, সোফোস, চেক পয়েন্ট, আমি সবগুলোকে বাইপাস করতে পারবো না। আমাদেরকেই বিভিন্ন মেকানিজম দিয়ে ট্রাই করতে হবে কোনো স্পেসিফিক ইডিআরগুলোকে আসলে কোনটা দিয়ে কীভাবে কোনটাই বাইপাস হয়, এই জিনিসগুলোকে আমাদেরকে চেন করতে হয়। যেমন এপিআই আনহুকিং, এটা আমরা চেন করছি আমরা যে এপিসি ইনজেকশন করছিলাম ওটার সাথে। এপিসি ইনজেকশন যেটা, সেটা হচ্ছে কি আমরা একটা সাসপেন্ডেড প্রসেস ওপেন করতাম। এখন সাসপেন্ডেড প্রসেস যদি ওপেন করি, দেন হচ্ছে যে আমি ডিস্ক থেকে কোনো কিছু নেব না। ওই সময়টায় প্রসেস সাসপেন্ডেড অবস্থায়, যেহেতু এপিএসি কিউতে কোনো কিছু থাকে না, এপিসি কিউতে অনলি মাত্র এনটিডিএলএল থাকে, ওটাই ম্যাপিং করা হয়। সো আমার একটা সাসপেন্ডেড প্রসেসের সাপোর্টিভ ডিএলএল শুধুমাত্র এনটিডিএলএল লোড হয়। আমি যদি ওইটাকে আমার ডিএলএল এ কপি করি, কেমনে করবো, ওটার বেস অ্যাড্রেস আমার বেস অ্যাড্রেস সেম। সো ওই প্রসেস আমার প্রসেস, আমি ওইটাকে ম্যাপিং করছি, আমি ওইটার বেস অ্যাড্রেসটাকে নিয়ে সিসকলগুলা স্টাফগুলোকে আমরা এক্সট্র্যাক্ট করছি, আমার যে এনটিডিএলএল আছে আমি ওখানের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি। দেন আমি যদি রান করি তাহলে রান হয়। তো দুইটা জিনিস আলাদাভাবে চেঞ্জ করছি। এরকম করে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে
ডেটা সেকশনে, টেক্সট সেকশনে, রিসোর্স সেকশনে বিভিন্ন জায়গায় প্লেস করে দেখতে পারেন যে আমরা আমাদের শেল কোডটা কোথায় ডিটেক্ট করতেছে না কোনো স্পেসিফিক এরিয়ার। যদি ডিটেক্ট করে তারপরে আমি ইন মেমোরি এনক্রিপশন ডিক্রিপশনে যাব, দেখব যে আমার টেক্সট সেকশনেরটা ডিটেক্ট হচ্ছে নাকি ডেটা সেকশনেরটা ডিটেক্ট হচ্ছে। দেন আমরা সিসকলে যাব, সিসকল ডিটেক্ট হচ্ছে না, এপি আনহুকিং হচ্ছে না। আমাদেরকে এভাবেই আসলে রিসার্চ করে যেতে হয় কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাসের অ্যাগেনস্টে। সো আমাদের ডেমো আই ডোন্ট নো এটা রান করবে কিনা। আচ্ছা, ডেমো ওরকম করে রান করবে না, কারণ হচ্ছে এটা লোড করা হয়েছে গুগল ইয়েতে। বাট কিছু স্ক্রিনশট আমরা যেসব অ্যান্টিভাইরাস কিংবা এন্ডপয়েন্ট সিকিউরিটি বাইপাস করছি, সিলভার বুলেট নাই, বিভিন্ন টেকনিক বিভিন্ন এন্ডপয়েন্ট সলিউশনের জন্য আমরা ডিপ্লয় করছি। কিছু টপ রেটেড সিকিউরিটি সলিউশন আছে, যেমন ট্রিলিক্স, ইসেট, ক্যাসপারস্কি, ট্রেন মাইক্রো, চেকপয়েন্ট, দেন সোফোস। সো মোটামুটি সবগুলা আমরা যাই ফেস করছি এখন পর্যন্ত, কোনো না কোনোটা, কোনো টেকনিক কোনো না কোনোটাতে ঠিকই কাজ করছে। সো আমরা অলমোস্ট যতগুলোই ফেস করছি এখন পর্যন্ত এন্ডপয়েন্ট প্রোটেকশন সিস্টেম সবগুলোকে বাইপাস করতে পারছি। এটার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে আমরা অনেক সময় দেখা যায় যে এই ধরনের জিনিসগুলোকে ফেস করি, আমরা অনেক কিছু করতে পারি না, আমাদেরকে আটকে দিচ্ছে। আমরা যখন কোনো এনভায়রনমেন্টে গেছি, আমরা রেড টিমিং করতেছি, আমাদেরকে ওখানে তো অবশ্যই সলিউশন ডিপ্লয় করতেছে, আমাদেরকেও বাইপাস করতে হবে। বাইপাস না করলে তো ভায়াস, মানে আমরা তো গেছি ওটাকে ইন ডেপথ চেক করার জন্য। সো আমাদেরকে তো দেখাতে হবে, আমরা বলতে পারবো যে প্রবাবল এডি টেক ওভার, প্রবাবল ডোমেন টেক ওভার, কিন্তু কেমনে করবো? ওরা তো বলবে যে আমার কাছে তো এন্ডপয়েন্ট সিকিউরিটি আছে, তাহলে আমি কি করব? সো আমি যদি দেখাতে পারি যে তোমার এন্ডপয়েন্ট সিকিউরিটি থাকলেও তোমার এই স্পেসিফিক ভালনারেবিলিটির কারণে এডি টেক ওভার হচ্ছে, তুমি যতই ইনভেস্ট করো সিঙ্গেল পয়েন্ট অফ এন্ট্রি থেকে অনেক কিছুই করা পসিবল হয়। কোনো কিছু তো ফুল প্রুফ না, তোমাকে প্রত্যেকটা লুপ হলেই এখানের মধ্যে প্যাচ করতে হবে, না হলে তো বলবে যে আমার তো এন্ডপয়েন্ট সিকিউরিটি, ওরাই আমাকে সলিউশন দেবে, আমার অনেক সলিউশন আছে। সো সব সলিউশন থাকার পরেও আমাকে কোনো রকমের লুপ হোল রাখা যাবে না, আমাকে এটা প্রুফ করতে হবে। আমাকে প্রুফ করতে হলে আমাকে অনেক কিছুই করতে হয়, তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি রেড টিমারদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি মালওয়্যার ডেভেলপমেন্ট। এটা ব্লু টিমারদের ক্ষেত্রেও আমাকে যদি আইএসসি করতে হয়, আমাকে যদি কোনো স্পেসিফিক ইভেন্ট ক্রিয়েট হয়েছে, কেন ক্রিয়েট হয়েছে, কোনো একটা প্রসেস, একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করছে, কেন ক্রিয়েট করছে, আমি হয়তো ধরতে পারতেছি না শেল কোডটা, বাট চাইল্ড প্রসেস তো ক্রিয়েট হয়েছে, কেন হয়েছে, আমি তখন বুঝতে পারবো যে সামথিং ইজ রং। যদি আমি বুঝতে না পারি তাহলে আমি ওই ফলস পজিটিভ হিসেবে ছেড়ে দেবো, আর ঠিকই দেখা যাবে কি সব কিছু কম্প্রোমাইজ হয়ে গেছে, আই ডোন্ট নো। সকালবেলা উঠে দেখবেন সব কিছুই টেক ওভার হয়ে গেছে। কি হয়েছে? অ্যাসোসিয়েশনালিস্ট মনে করছে যে কোনো একটা নতুন প্রসেস ক্রিয়েট হয়েছে, আপডেট হইতেছে, সামথিং হইতেছে, ও ফরওয়ার্ড করে দিছে। সো এটা সবার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আমি খুব একেবারে বেসিক লেভেলের কিছু জিনিস শেয়ার করলাম, যাতে করে যারা ইন্টারেস্টেড পার্টি তারা স্টার্ট করতে পারে। এরপরে অনেক হার্ডলস আসবে, যে হার্ডলসগুলো আমরা যখন এই পর্যন্ত আসবো তখন আমরা নিজেরাই খুঁজে বের করতে পারবো যে আমার স্পেসিফিক আর কি কি গোল থাকতে পারে। আমরা কিন্তু যেমন ধরেন যে আমাদের শামীম ভাই ছিলেন, ওনাদের অ্যাসোসি অনেক কিছুই ডিটেক্ট করে, কোত্থেকে আসে, ইভেন্ট থেকে আসে, আমরা ইভেন্ট লগ হাইড করতে পারি, ইভেন্ট লগ পজ করতে পারি। সেম জিনিস আগে যেটা দেখছিলাম যে আমরা একটা সাসপেন্ডেড প্রসেসে অ্যাপিসি ইনজেকশন, আমি অ্যাপিসি ইনজেকশন দিয়ে কিন্তু ওই স্পেসিফিক ইভেন্টগুলোকে আমি পজ করে দিতে পারবো। আমার কাজ শেষ হয়ে গেছে, আমি বের হয়ে চলে আসছি, তারপরে আমি থ্রেড রিজিউম করে দিচ্ছি, সব ইভেন্ট আসবে বাট আমি বের হয়ে যাওয়ার পরে, বাট আই এম সাকসেসফুল অ্যাজ এ রেড টিমার বাট অ্যাজ এ ব্যাড গাই। সো এই জিনিসগুলোকে নেসেসিটি যখন জন্ম নেবে তখন আমরা আরও অনেক কিছু শিখবো, বাট আমাদেরকে এই জিনিসটা স্টার্টিং পয়েন্টটা আমরা যে স্লাইডগুলো দেখলাম ওখান থেকে স্টার্ট করতে পারেন, খুব ইজি। সো আর বাড়াবো না,
কয়েকটা বইয়ের ইনফরমেশন দিতে পারি। ম্যালওয়্যার ডেভেলপারদের খুব জরুরি। প্রথমটা হচ্ছে কি বাইবেল, অলওয়েজ উইন্ডোজ ইন্টারনালস, ম্যানেজ কোড রুটকিটস। আরেকটা বাইবেল রুটকিট আর্সেনাল, অসাধারণ জিনিস। রুটকিটস সাবভার্টিং উইন্ডোজ কার্নেল, এটা হচ্ছে সম্ভবত 2007-08 সালের, বাট স্টিল এইটার উপরে ভিত্তি করে এখনকার যত রুটকিট আছে উইন্ডোজ বেসড প্রায় সবগুলাই এই স্পেসিফিক বই থেকেই অরিজিনালি ডিরাইভ করা। দেন হচ্ছে অ্যান্টিভাইরাস হ্যাকার্স হ্যান্ডবুক, এটা রিসেন্টলি আসছে মনে হয়। কিছু জিনিস দেখলাম ভালোই। আমরা যে কিছু এখানে স্ক্রিনশট দেখাচ্ছি, আমাদের বিটুস ব্লগে কিছু রাইট আপ আছে, ওখানেও কিছু জিনিস ভালো মতো আমরা এক্সপ্লেন করছি, যেটা এখানে সময় সংকটতার কারণে পসিবল হয় নাই। দেন হচ্ছে প্রচুর ব্লগ আছে, যেমন আপনি যদি প্রসেস ইনজেকশন দিয়ে সার্চ করেন প্রচুর ব্লগ পাবেন। আপনাকে জাস্ট ধৈর্যতা থাকতে হবে, যে পড়তে হবে। এবং আপনি যদি কিছু না বুঝেন, যেমন ধরেন আমি কোনো একটা স্পেসিফিক ফাংশন কল বুঝতেছি না, সিস্টেম কল বুঝতেছি না, প্রথমে চলে যাবেন উইন্ডোজ ইন্টারনালসে। দেন হচ্ছে কি এমএসডিএন লাইব্রেরিতে, এমএসডিএন লাইব্রেরিতে প্রত্যেকটা ফাংশন কলের কমপ্লিট একটা স্ট্রাকচার দেওয়া থাকে। সো বেসিক্যালি এটাই ছিল খুব বোরিং একটা সেশনের এন্ডিং। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। কারো কোশ্চেন থাকার কথা না। থ্যাংক ইউ স্যার।